আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এসএসসি 28 ব্যাচের স্টুডেন্ট যারা আছেন, মানে মাত্র যারা ক্লাস 9-এ উঠেছেন, অথবা যারা হচ্ছে এসএসসি 27 ব্যাচ, যারা হচ্ছে গিয়ে এখন নিউ 10-এ উঠেছেন, মানে নতুন করে দশম শ্রেণীতে উঠেছেন, তাদের জন্য এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা আমি আজকে হয়তো সম্পূর্ণ শেষ করব না। বাট এই চ্যাপ্টারটা মূলত কিসের ক্লাস আমি একটু বলে দিই। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এসএসসির বেসিক টু প্রো যে কোর্সটা আছে, ওই কোর্সটার একটা ডেমো ক্লাস হিসেবে আপনি ধরতে পারেন। অ্যান্ড এই ক্লাসটা দেখেই আপনি ভর্তি হবেন, রাইট? মানে এই ক্লাসটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি আমাদের কোর্সে ভর্তি হবেন, আর না হলে আপনি ভর্তি হবেন না। এটাই তো মূল টার্গেট, রাইট? ওকে। আর মেইন কথা হচ্ছে গিয়ে এই ক্লাসটা আমি এমনভাবে নিব যাতে করে অবশ্যই আপনি একদিনেই ফ্যান হয়ে যান বা ভর্তি হয়ে যান, তাই না? ওকে। তো আমার ইন্ট্রো বাদ দিই। আমার ইন্ট্রো হচ্ছে, আমার নাম হচ্ছে হাসান এনাম। ওকে। আপনাদের সবার প্রিয় রিদওয়ান ভাইয়া। আমি রিদওয়ান ভাইয়ের টিচার, প্লাস হচ্ছে রিদওয়ান ভাইয়ের খুবই কাছের বড় ভাই, হোয়াটএভার। তো মেইন কথা হচ্ছে, আমি রিদওয়ানস মেথডে এসএসসিতে ক্লাস 9-এর বিশেষ করে ওদের সাথে হয়তো দুই একটা চ্যাপ্টার নিব। ম্যাক্সিমাম ক্লাসই হচ্ছে গিয়ে রিদওয়ান নিবে। আমি গেস্ট টিচার বলতে পারেন। আরেকটা কথা হচ্ছে, আমি মূলত এইচএসসি পড়াই। আমার পরিচয় হচ্ছে, আমি এনাম কেমিস্ট্রি একাডেমির ফাউন্ডার। ওই যে এনাম কেমিস্ট্রি একাডেমির লোগো দেখতে পাচ্ছেন, যার মানে আমার কাছে এইচএসসির স্টুডেন্টরা পড়ে। ওকে। সো এই তো আমার ইন্ট্রো গেল, আমি আর বেশি কথা বলবো না। মূল কথা বলবো এটাই, যে আমি যেহেতু এসএসসি পড়াইতে আসছি, আমি বুঝেই পড়াইতে আসছি, যে আমার মনে হয়েছে আমার এসএসসির যে ছোট ভাই বোনেরা আছে আপনারা, তারা আমার থেকে সার্ভিস পাচ্ছে না। আমি গত 8-9 বছর ধরে পড়াচ্ছি, বাট এসএসসিকে সার্ভ করতে পারছি না। ওই সেন্সে কিন্তু এসএসসির এই ফিল্ডে আসা, তাই না? সো আপনাদেরকে একটা বেটার আউটপুট দেওয়ার জন্যই কিন্তু ভাইয়া দাঁড়িয়েছি। সো ইনশাল্লাহ ভালো একটা আউটপুট দেওয়ার চেষ্টা করব। সো ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করব। প্রথমে বলে দিই, একটু বুঝাই দিই, এই বেসিক টু প্রো কোর্সে আপনি কি পাবেন। আমার তরফ থেকে কি পাবেন, কেমিস্ট্রি কোর্সে কি পাবেন। আমি ফিজিক্স, ম্যাথ, বায়োলজি বা বাংলা ইংলিশের কথা বলবো না, আমি শুধু আমার কেমিস্ট্রি কোর্সের কথা বলতেছি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে আমি মূলত যে কাজটা করব, আমি আমার আমার প্রাইভেট ব্যাচগুলোতে যেটা করি সেটা করব। প্রথম কথা হচ্ছে, যেগুলো থিওরিটিক্যাল চ্যাপ্টার, মানে থিওরির জিনিসপত্র আছে, সেগুলো আমি ভাইয়া বই ধরে ধরে পড়াই। এটা আমার একটা নেচার, বই ধরে ধরে পড়ানো। সো এই যে দেখেন, আপনাদের বইটা কিন্তু এখানে আছে। সো আমি বই ধরে ধরে পড়াবো, নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে, এই বই ধরে ধরে কেন পড়াইতে হয়, কারণ এমসিকিউ থাকে, তাই না? এমসিকিউর জন্য বই ধরে ধরে পড়াতে হবে। ওকে। নাম্বার দুই, নাম্বার দুই হচ্ছে প্রচুর 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 প্র্যাকটিস, প্রচুর ম্যাথ প্র্যাকটিস। মানে যেসব চ্যাপ্টারে ম্যাথ আছে, আমরা প্রচুর ম্যাথ প্র্যাকটিস করব। মানে আপনার বইয়ে যদি 10টা থাকে, আপনার গাইডে যদি 20টা থাকে, আরেক গাইডে যদি 30টা থাকে, টোটাল যদি 70টা থাকে, আমি আপনাকে 100টা ম্যাথ করাবো। ওকে। সো প্রচুর ম্যাথ প্র্যাকটিস করাবো। কেমিস্ট্রিতে ম্যাথ আছে বেশ কয়েকটা চ্যাপ্টারে, 3-4টা চ্যাপ্টারে ম্যাথ আছে। সো আমরা করব, প্রচুর ম্যাথ প্র্যাকটিস করব, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করব, আর প্রচুর সিকিউ। প্রচুর সিকিউ বলবো না, সিকিউ আপনি করবেন, আমি দেখাই দিব সবগুলো আর কি। ওকে। প্রচুর ম্যাথস, এমসিকিউ, সিকিউ। ওকে, আমি একটু দেখাই দিচ্ছি একটা জিনিস, প্রথমেই দেখাই দিচ্ছি। আমি কিন্তু আজকে এই চ্যাপ্টার পুরোটা শেষ করাইতে আসি নাই, কারণ ভাইয়ার হচ্ছে ঠিক 1 ঘন্টা পরে ফ্লাইট। আমি ফ্লাইট ধরবো, গিয়ে তার আগে হচ্ছে আপনাদেরকে একটা মজার জিনিস পড়াবো, ওই জিনিসটা পড়ে ছুটি দিয়ে দিব। আমি তাড়াহুড়া করে চ্যাপ্টার শেষ করাবো না, আমি আমার মন মতো চ্যাপ্টার শেষ করাবো, ধরে ধরে চ্যাপ্টার শেষ করাবো। ওকে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার বানানো লেকচার শিট, সিকিউ লেকচার শিট। আপনি খুব ভালো করে তাকান, এখানে দেখবেন। আচ্ছা, আমি একটু ভুল একটা সিকিউ দেখাচ্ছি মেবি। ওকে, একটা জিনিস, আমি মেবি একটা ভুল সিকিউ দেখাচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে। সরি, ওইটা ভাইয়া এইচএসসিটা ছিল। ওকে, ফাইন। তো এই যে দেখেন, এই যে আপনাদের পদার্থের অবস্থার উপর যে সিকিউ প্র্যাকটিস শিট, এটা কিন্তু অলরেডি আমি বানাই ফেলছি। এটা কই চলে যাবে, এটা হচ্ছে পেইড গ্রুপে চলে যাবে। দেখেন এখানে কিন্তু এই যে যশোর বোর্ড 2024, ভাই হয় 2024, 2025 প্রশ্ন নাই কেন? 2025 এই চ্যাপ্টারটাই ছিল না আপনাদের বড় ভাই বোনদের। সো 2025-এ কেমনে এই চ্যাপ্টার থাকবে, তাই না? তো এই চ্যাপ্টার থেকে কেমনে প্রশ্ন আসবে? সো এই যে দেখেন, এটা কিন্তু ভাইয়ার বানানো প্র্যাকটিস শিট। সো আপনাদেরকে আমি কিন্তু সৃজনশীলের প্র্যাকটিস শিট দিয়ে দিব, মানে আমাদের পেইড গ্রুপে, ওয়েবসাইটে। অ্যান্ড তারা কিন্তু এই যে প্র্যাকটিস শিট, এটা কপি করে, মানে কি কপি করে প্রিন্ট করে হচ্ছে গিয়ে পড়তে পারবে। তাদের আর কিন্তু আর গাইড কিনা লাগবে না। এটা নাম্বার এক সুবিধা। 2 নাম্বার সুবিধা হচ্ছে, ভালো করে তাকান, 1 সেকেন্ড, ভালো করে তাকান।
এটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস শিট পদার্থের অবস্থার উপর। এখানে টোটাল 74টা বা 76টা এমসিকিউ আছে আমি যদি খুব ভুল না করি, অ্যান্ড সবগুলাই কিন্তু বিভিন্ন জায়গায় আসা প্রশ্ন। এই যে দেখেন এখানে, সরি, এখানে হচ্ছে 79টা প্রশ্ন আছে, হ্যাঁ, 79টা এমসিকিউ প্রশ্ন আসে। সব তো বুঝতে পারতেছেন যে আমার এন্ড থেকে একটা স্টুডেন্টের জন্য একটা চ্যাপ্টারের উপর যা যা এক্সপেকটেশন থাকে আমি সবগুলোই ফুলফিল করব। কথা বোঝা গেছে? সো এটা নিয়ে টেনশন নেই, আপনি একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে ভর্তি হতে পারেন। সো আলোচনা বাদ আমরা ডিরেক্টলি পড়ালেখায় ঢুকবো। আচ্ছা, প্রথম কথা বলি, আহ, ঠিক যেই জিনিসটাতে যতটুকু টাইম দেওয়া প্রয়োজন আমরা অতটুকু টাইম দিব, বেশি টাইম দিব না। এটা আপনাদেরকে বলতেছি, আমাকে বলতেছি না। এই চ্যাপ্টারটার গুরুত্ব আপনাকে বুঝতে হবে। এই চ্যাপ্টার থেকে আপনার মানে আমি যদি একটু দাগ দিয়ে বুঝাইতে চাই, এই চ্যাপ্টার থেকে মোটা দুইটা জায়গা থেকে প্রশ্ন আসবে। মোটা দাগে যদি বলতে যাই, দুইটা জায়গা থেকে প্রশ্ন আসবে। এক নাম্বার হচ্ছে ব্যাপনের ম্যাথ আসবে, ব্যাপনের ম্যাথ আসবে। ব্যাপন কি আর বেটা, আপনার বুঝতে হবে না, বুঝতে দরকার নাই। এরপরে গ্রাফ রিলেটেড কোশ্চেন। ওকে, আপনাকে এই পুরাটা চ্যাপ্টার থেকে এই দুই জায়গা থেকে প্রশ্ন আসবে। প্রশ্ন আসবে বলতে আমি কি বোঝাচ্ছি? প্রশ্ন আসবে বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে একটা সৃজনশীলের গ নাম্বার আর একটা সৃজনশীলের ঘ নাম্বার, মানে 3 নাম্বারের প্রশ্ন আর 4 নাম্বারের প্রশ্ন, মানে 7 নাম্বার, সোজা হিসাব। তাহলে এই জায়গাটা থেকে 7 নাম্বারের প্রশ্ন আসবে। পুরাটা চ্যাপ্টারের জায়গাটাই হচ্ছে এই দুটো জায়গা। তো আজকে আমি মূলত কভার করব হচ্ছে ব্যাপনের ম্যাথ অংশটা। ব্যাপনের ম্যাথ অংশটা আমরা মানে দেখেন, মনোযোগ দিয়েন। আপনি ব্যাপনের ম্যাথ এই অংশটা যখন ভাইয়ার কাছে পড়বেন তখন আপনি ফিল করতে পারবেন যে আমি যে একটু আগে এতগুলা কথা বলছি না, এই কথাগুলো কেন বলছি। ওকে, তো আপনি একটু পরেই ফিল করতে পারবেন। ব্যাপনের ম্যাথটা আমি পড়াবো, আর গ্রাফ রিলেটেড যে কথাগুলো এগুলো হয়তো ভাই আজকে পড়াবো না, বাট অন্যদিন পড়াবো আর কি। ওকে, ওকে, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, আরেকটা জিনিস, তাহলে ভাইয়া এই চ্যাপ্টারটা শুরু হয়েছে কি দিয়ে? এই চ্যাপ্টারটা শুরু হয়েছে আপনার কি দিয়ে বলি একটু, কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, এই 3টা জিনিস দিয়ে হচ্ছে শুরু হয়েছে। আমি এই জায়গায় বেশি সময় নষ্ট করব না। এই জায়গায় বইয়ে যেই সব লাইন আছে ওই লাইনগুলো ভাই একবার দেখাই দিব। ওকে, এই জায়গা থেকে প্রশ্ন আসবে না, আর আসলেও কি আসবে আমি আপনাকে বুঝাই দিব। যেই জায়গা আপনি সায়েন্স নিছেন, মানে আপনি কি একটু স্মার্টলি মুভ করবেন যে কোনো চ্যাপ্টারের জন্য। সো এই জায়গায় যদি আমি এই জায়গার জন্য কথাবার্তা বলে যদি 1 ঘন্টা সময় নষ্ট করি, এটা আপনার জন্য কিন্তু ক্ষতি হবে। ওকে, সো আমি ব্যাপনে একটা ভরপুর সময় নষ্ট করব, মানে নষ্ট করব না, ইউটিলাইজ করব। আর এই জায়গাটাতে আপনাকে বুঝাই দিব কঠিন পদার্থ। কঠিন পদার্থের আপনার বইয়ে যেই 3-4টা পয়েন্ট দেওয়া আছে, আমি 3-4টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, একদম স্পেসিফিক ভাবে ধরে ধরে আলোচনা করব। মনোযোগ দিয়ে এখানে কি দেওয়া আছে, আপনার বইয়ে যা দেওয়া আছে আপনি জাস্ট ওই জিনিসটুকু পড়বেন, এবারে কোনো জিনিস পড়ার দরকার নাই। ভালো করে দেখেন, এক্সট্রা কোনো পড়ার দরকার নেই। কঠিন পদার্থের কি থাকে? নির্দিষ্ট ভর থাকে। কঠিন পদার্থের কি থাকবে? নির্দিষ্ট ভর থাকবে। তারপরে আচ্ছা, কঠিন পদার্থের ব্যাপারটা একটু সেরে নেই। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর কি আছে না নাই? থাকবে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার কি থাকবে নাকি থাকবে না? থাকবে। কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন থাকবে নাকি থাকবে না? থাকবে। এটা আমরা হয়তো ছোটবেলায় শিখছি। আয়তন মানে যে জায়গা দখল করবে, কঠিন পদার্থের কি একটা নির্দিষ্ট ভর থাকবে, ও একটা জায়গা দখল করবে, ওর একটা শেপ থাকবে, রাইট? এটাই আপনার বইয়ে সুন্দর করে লেখা আছে। সো আমি 3টাতে ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এবার তরল পদার্থের একটা ভর আছে না? মনে করেন আপনি পানি নেন, 1 জগ পানি নিলাম। সো পানির কি একটা ভর আছে কিনা? আছে। পানির আয়তন যেই জায়গায় রাখবেন ও তার আয়তন ধারণ করবে, তার আকার ধারণ করবে। ছোটবেলায় পড়তাম না, নির্দিষ্ট আকার নাই। আপনি, আমি যদি জগে রাখি জগ, আমি যদি বালতিতে রাখি বালতিতে, তার মানে ওর নির্দিষ্ট আকার নাই। যেই পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। আর অবশ্যই আয়তন, একটা আয়তন জুড়ে দখল থাকবে, রাইট? আয়তন থাকবে। ওকে, ওকে। এবার বায়বীয় পদার্থ, ভাই বায়বীয় পদার্থ আপনি দেখেনই না, চোখে কি দেখেন? দেখেন না, ওইরকম ভাবে আপনি চোখে দেখেন না। বাট বায়বীয় পদার্থ মানে কি? গ্যাসীয় কণা, গ্যাসীয় অণু, রাইট? এদের কি থাকবে? একটা ভর থাকবে। এইগুলার ভরের ম্যাথ আছে কলেজ টলেজে আপনারা করবেন। এর নির্দিষ্ট আকার কি থাকবে? ভাইয়া আকার থাকবে না, এর নির্দিষ্ট আকার থাকবে না। আর নির্দিষ্ট আয়তন কি থাকবে না? নির্দিষ্ট আয়তন থাকবে না, আয়তন থাকবে। ওকে, আয়তন থাকবে। গ্যাসের আয়তন আছে, বাট গ্যাসের নির্দিষ্ট আয়তন নাই। ওকে, গ্যাসের নির্দিষ্ট আয়তন নাই। আপনার বইয়ে কি দেওয়া আছে আমি জানি না, এইটা একটু আপনি বইটা একটু পড়ে নেন। এই যে দেখেন, গ্যাসীয় বা বায়বীয় কথাবার্তা বলা আছে। এই যে দেখেন, এই এই যে গ্যাসীয় পদার্থের উপর সামান্য তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়, তার মানে আয়তন আছে কিন্তু। আর তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়, মানে আয়তন আছে কিন্তু। ওকে, ওখানে আয়তন নাই কেন আমি জানি না। ওকে, হ্যাঁ,
দেখেন যে কোনো গ্যাসীয় পদার্থের কোনো পাত্রে রাখলে গ্যাসীয় পদার্থ সেই পুরো আয়তন দখল করে, নির্দিষ্ট আকার কিংবা আয়তন নেই। এই যে দেখেন নির্দিষ্ট আয়তন নাই, এইটাই আমি বলতেছিলাম কি রে ভাই এই জায়গায় এত এত বড় মিস্টেক তো হওয়ার কথা না, মানে এগুলো তো স্লাইড যারা বানায় তারা বানাইছে। ওকে, সো এই জিনিসটা যে দিছে মানে নির্দিষ্ট আয়তন নাই। ওকে, আয়তন কিন্তু আছে, ওকে গ্যাসের আয়তন আছে, বাট কি নাই, নির্দিষ্ট আয়তন নাই। ওকে ফাইন। ওকে, তারপরে আসেন আমরা আন্তঃআণবিক দূরত্বের কথাটা যদি একটু বলি মনোযোগ দিয়ে। এখানে মেন কথাটা কি, কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব আর আন্তঃআণবিক আকর্ষণ, এই ব্যাপারগুলো একটু বুঝাই দিই, খুব মনোযোগ দিয়ে। বেশি গ্যাঞ্জাম নাই, হ্যাঁ বেশি গ্যাঞ্জাম নেই এখানে, অল্প গ্যাঞ্জাম। ওকে, এই যে এটা হচ্ছে কঠিন পদার্থ ভাই। কঠিন পদার্থের কি নাই বলেন তো, আন্তঃআণবিক দূরত্ব একদম নাই। আন্তঃআণবিক দূরত্ব একদমই নাই। দেখেন দূরত্ব ওরা কি একজন আরেকজনের সাথে আছে না, আপনি আর আপনার জিগরি দোস্ত একদম একসাথে বসছেন, কখনো আলাদা হন না, এরকম একটা অবস্থা। ওকে, আর তরল অবস্থা কিরকম, তরল অবস্থা হচ্ছে এই যে এরকম, এই যে এরকম। আর আরেকটা হচ্ছে কি কি বলেন তো, গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা কি, গ্যাসীয় অবস্থা হচ্ছে এই যে এরকম, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, মানে ওই জায়গায় একটা, এরকম অবস্থা আর কি, হ্যাঁ এরকম অবস্থা। তো এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, এটা হচ্ছে তরল অবস্থা, আর এটা কি কঠিন অবস্থা। তাহলে কঠিন অবস্থার ব্যাপারটা কি, এদের আন্তঃআণবিক দূরত্ব একদম নেই বললেই চলে। আর আকর্ষণ, এবার একটু খেয়াল করেন, ছোটবেলায় হয়তো মহাকর্ষ সূত্র আপনারা পড়ছেন বা পড়বেন, ওইখানে এই যে আকর্ষণ, দুইটা দুইটা বস্তু কণার যে আকর্ষণ, এটার এই যে এই এফ মানে হচ্ছে আকর্ষণ বল, এটা কি আকর্ষণ বল। এই আকর্ষণ বলটা হচ্ছে আপনারা ফিজিক্সে পড়বেন দূরত্বের, এদের মধ্যকার যে দূরত্ব, ডিস্টেন্স, ডিও বলতে পারেন, আর বলতেছে আপাতত, এই যে দূরত্ব, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে একটু খেয়াল করেন তো, যার দূরত্ব ব্যস্তানুপাতিক জিনিসটা মানে কি, ব্যস্তানুপাতিক জিনিসটা মানে হচ্ছে একটা একটা যদি বাড়ে একটা কমে যাবে, একটা বাড়লে একটা কমে যাবে। আমি আর আপনি ব্যস্তানুপাতিক মানে কি, আমি বেশি হইলে আপনি কম, বা আপনি কম হইলে আমি বেশি, ব্যাপারটা এরকম। বুঝা গেছে? তাহলে এই আকর্ষণ বলটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে দূরত্ব বাড়লে আকর্ষণ বল কি হয়ে যাবে, কমে যাবে। আর দূরত্ব কমলে আকর্ষণ বল কি হবে, বেড়ে যাবে। দ্যাটস ইট। ওকে, তাহলে এই জায়গায় আমি বলতে পারি দেখেন আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব কার বেশি, গ্যাসের বেশি, রাইট। গ্যাসের কণাগুলো অনেক দূরে দূরে থাকে, গ্যাসের কণাগুলো অনেক দূরে দূরে থাকে। বুঝা গেছে? ওকে, তারপরে তরলের মিডিয়াম, কঠিনের সবচেয়ে কম। এবার আন্তঃআণবিক শক্তি, আচ্ছা শক্তির ব্যাপারটা পরে বলতেছি। আন্তঃআণবিক আকর্ষণ, আকর্ষণ কার বেশি, যার ভিতরে দূরত্ব নাই, যার ভিতরে দূরত্ব কম তার আকর্ষণ বেশি হবে, রাইট। দেখেন ভালো করে, ওর কি দূরত্ব আছে, না ওর দূরত্ব নাই, দূরত্ব নাই মানে কি ওর আকর্ষণ বেশি হবে, দূরত্ব নাই মানে ওর আকর্ষণ বেশি হবে। ওকে, ওকে, তার মানে আমি বলতে পারি ভাই আকর্ষণ বেশি হবে কার, কঠিনের, যার ভিতরে কোনো দূরত্ব নাই, যারা একদম একদম একসাথে আছে। আর আকর্ষণ কম হবে কার, যারা অনেক দূরে আছে। আমি এই জায়গায়, আর হচ্ছে মনে করেন এই আপনি হচ্ছে গিয়া সিলেটে, আমি ঢাকায় আপনি সিলেটে, আমার আপনার ভিতরে কত দূরত্ব, তার মানে কি আমাদের আকর্ষণ কম। মনে করেন আমি এখানে, আপনি আমার সাথে এখানে এখানেই আছেন, তার মানে কি আপনার সাথে আমার রেগুলার কানেকশন হয়, রেগুলার কথাবার্তা হয়। তার মানে কি, মানে ব্যাপারটা বোঝাচ্ছে যে আপনার সাথে আমার আকর্ষণ বেশি। ওকে, ওকে, তারপরে এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিন। আন্তঃআণবিক শক্তি মাথায় রাখবেন, যাদের আকর্ষণ বল বেশি তাদের আন্তঃআণবিক শক্তিটাও কি হবে, বেশি হবে। যাদের আকর্ষণ বল বেশি, মানে আমার আর ওর আকর্ষণ বল বেশি, তাহলে আমাদের শক্তিও কি হবে, বেশি হবে। তাহলে ফোর্সের সাথে শক্তি সম্পর্কটা সমানুপাতিক। তাহলে কঠিনের যদি আকর্ষণ বল বেশি হয় তাহলে কঠিনের শক্তিও বেশি হবে, আপনি এটা ধরে রাখেন। এরপর আমি আমি বেশি কঠিন ভাষায় যাব না, আস্তে ধীরে আপনাকে প্রিপেয়ার করব। এবার চাপ প্রয়োগে আয়তন বৃদ্ধি, ভাইয়া একটু খেয়াল করেন তো, চাপ দিলাম, আপনি বেলুন তো দেখছেন, রাইট, বেলুনে আপনি চাপ দিলেন, রাইট, চাপ দিতেছি আমি। তাহলে চাপ দিলে আয়তন বৃদ্ধি পায়, কার আয়তন বৃদ্ধি পায়, যে দূরে দূরে আছে ওরে আমি চাপ দিয়ে কাছে আনতে পারি, যে অলরেডি কাছে আছে ওরে কি আমি চাপ দিয়ে কাছে আনতে পারবো না। চাপ দিলে কে কাছে হবে, মনে করেন এই যে আপনারা এইভাবে বুঝাই, একটা পাত্র, এই জায়গায় মনে করেন ও আছে, ও আছে, ও আছে, ও আছে, ও আছে। এবার যদি আপনি ওরা চাপ দিয়ে একটু বানাই ফেলেন এই পাত্রটারে, তখন এরা কি হবে, এরা কাছাকাছি আসবে, রাইট। এরা কি হয়ে আসবে, এরা কাছাকাছি আসবে, এরা কাছাকাছি আসবে। বুঝে গেছে? তার মানে চাপ প্রয়োগে আয়তন বৃদ্ধি। ওকে, তাহলে গ্যাসের, ওকে, তারপরে তরল, কঠিন। চাপ প্রয়োগে তাপ প্রয়োগে গতিশক্তি বৃদ্ধি। তাপ প্রয়োগে গতিশক্তি, তাপ দেওয়া মানে কি জানেন,
তাপ দেওয়া মানে হচ্ছে কি কণাগুলা ছোটাছুটি করা। এখন গ্যাসের কণাগুলাকে এমনিই তো একজন আরেকজন থেকে দূরে, তার মানে কি ওরে তাপ দিলে কি ও ছোটাছুটি আরামসে করতে পারবে। বাট কঠিন মানে কি, এই আঙ্গুলে আঙ্গুলে ধরে রাখছে। এখন আপনি এনে দিচ্ছেন আগুন, তার মানে কি আগে এইটা ছুটতে হবে তারপরেও দৌড় দিবে, আগে এই আঙ্গুল ছুটতে হবে তারপরেও দৌড় দিবে, রাইট? ব্যাপারটা এরকম না? তাহলে গ্যাস তাড়াতাড়ি মুভ করতে পারবে, তাপ দিলেই কি আপনি ওর নিচে আগুন ধরাই দিলেন, ও কি ও বাবারে দিব দৌড়, রাইট? এরকম ব্যাপারটা। তাহলে এই যে গ্যাস, গ্যাস তো কারোর সাথে আটকায় নাই, গ্যাস তো আলাদা আছে, একজন আরেকজনের সাথে দূরে দূরে আছে, মানে আইসোলেটেড অবস্থায়, তাই না? তাহলে ওরে যদি আপনি তাপ দেন, এখানে আগুন জ্বালায় দেন, ওর ভিতরে তো একদম ছিনিমিনি একটা অবস্থা হয়ে যাবে, রাইট? আর তো কঠিনের কি, কঠিনের একটু টাইম লাগবে। ওকে, ওকে। তো এবার এগুলা বাদ, মানে এবার যা যা পড়াইছে, এই যে ছোটবেলার বাংলা পড়া, সাহিত্য, এটি সব ভুলে যান। ওকে, আসল পড়া এখন স্টার্ট হবে। সো সবাই একটু সিরিয়াস হয়ে যান, একটু বসেন, একটু বসেন। সাথে একটা ক্যালকুলেটর নিবেন। ক্যালকুলেটর, কোন ক্যালকুলেটর কিনবেন? আপনার ম্যাথ টিচারকে জিজ্ঞাসা করে নেবেন, একটা সাইন্টিফিক ক্যালকুলেটর, সে নাম বলবে, তখন আপনি বুঝবেন। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে FX991EX। এখন এইটা হচ্ছে আপনাদের ব্যবহার করতে দিবে কিনা, এটা অবশ্যই আপনার ম্যাথ টিচারের সাথে আলোচনা করে নেবেন, স্কুলের ম্যাথ টিচারের সাথে, এটা বেটার হবে। আমারটা হচ্ছে, আমার হাতে যেটা আছে আর কি, এটা অনেক পুরান মডেল, এটা পাবেন কিনা জানি না, 991EX। এখন বাজারে আরো অনেক ভালো ভালো, অনেক ভালো ভালো ক্যালকুলেটর আছে। এখন ওইগুলো ম্যাথে কাজে দিবে, আপনার কেমিস্ট্রিতে যে কোনো একটা সাইন্টিফিক ক্যালকুলেটর হলেই চলবে, রাইট? সো আপনি আপনার ম্যাথ টিচার যেটা বলে সেটা নিয়েন, তাইলেই হবে। ওকে, আচ্ছা। এবার দেখেন, এখানে গলনের ব্যাপার আছে, গলনাঙ্কের ব্যাপার আছে, এগুলো ভাইয়া পড়বো না, এগুলো পড়বো না। আমরা কি পড়বো? আমরা ডিরেক্টলি আজকে কিন্তু দেখেন, আপনি যদি একটু আমার স্লাইডটা দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, বুঝছেন? বাট আমরা এগুলো আজকে পড়বো না। আমরা পড়বো ডিরেক্টলি আমাদের ম্যাথ করতে আমি বেশি পছন্দ করে, অনেক বেশি ম্যাথ করাই তো। সো আমরা আসলে অ্যাকচুয়ালি পড়বো আসলে ব্যাপন, বুঝছেন? ব্যাপন পড়বো আজকে। তাহলে সবার আগে কি পড়বো? সবার আগে পড়বো হচ্ছে ব্যাপন। ব্যাপন কিন্তু অনেক দূরে নাই, হ্যাঁ। আপনার আপনার বইটা একটু দেখেন, কণার গতিতত্ত্ব, এই যে এদের এখানে এই যে সব লেখা আছে, আমি এগুলো বলে দিছি অলরেডি, সব পড়াই ফেলছি, হ্যাঁ, এগুলো সব পড়াই ফেলছি। এই যে দেখেন, এখন ব্যাপনের ব্যাপারটা আছে, এই যে এইটা নিয়ে আমরা ম্যাথও করব, হ্যাঁ, এটা দিয়ে আমরা ম্যাথ ট্যাথও করবো, একটু পরে দেখাই দিব, হ্যাঁ। এই যে ব্যাপন নিঃসরণ, এই যে দেখেন, আমরা ব্যাপনটা স্টার্ট করবো আর কি, বুঝা গেছে? আমরা কি স্টার্ট করব? আমরা হচ্ছে ব্যাপনটা স্টার্ট করব। এই যে ব্যাপন, ব্যাপনের টাইটেল কোন জায়গায় আছে রে ভাই? কি রে, এই যে 2.3, এটি আসলে আমাদের মূল পড়া। আজকের মূল পড়া কোনটা? আজকের মূল পড়াই হচ্ছে এটা। এটা নিয়ে আমরা অনেকক্ষণ কথাবার্তা বলবো, অনেকক্ষণ এখানে থাকবো, ঠিক আছে? একটু ক্যালকুলেটর রাখবেন, একটা ম্যাথ ট্যাথ করাবো। ভাই আপনি প্রথম দিনেই ম্যাথ ট্যাথ করাবেন? ভাই পড়ালেখা স্টার্ট হবে। সিম্পল কথা বলি, আপনি 9-এ আছেন এখন বর্তমানে, আমি 9-এর কথা বলতেছি। আপনার লাইফে এখন জীবনে অনেক কিছু বাকি, পড়ালেখা এখনই স্টার্ট করতে হবে, কোনো কথা নাই। আমার কথা সলিড কথা ভাই, আমি কোনো ফেক কথাবার্তা বলবো না। আপনি যদি চান যে ভাই আমি ফেব্রুয়ারি মাসে পড়া স্টার্ট করব, করবেন, কোনো সমস্যা নাই, আমি আপনাকে স্বাধীনতা দিলাম, ওকে ফেব্রুয়ারি থেকেই করেন। জানুয়ারি পড়ালেখাই করেন না, ফেব্রুয়ারি থেকেই করেন। বাট আপনি যেই দিন পড়তে বসবেন ওই দিন থেকে সিরিয়াসলি পড়তে হবে। আপনি আজকে অল্প পড়বেন না, এগুলোর দরকার নেই। আপনি যেদিন পড়বেন ওই দিন সিরিয়াসলি পড়বেন, তাহলেই হবে। ওকে, সো এখানে ব্যাপনের কথাবার্তা লেখা আছে। আমরা ব্যাপন কথা, যেমন এখানে প্রথম লাইনে বলে দিছে, কঠিন, তরল, বায়বীয়, স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। বাংলা কথাও কম পড়বো, আমরা ম্যাথ করবো বেশি। সো স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়া, মানে জিনিসটা সিম্পল ভাবে বলি, আমার মা যদি বিরিয়ানি রান্না করে, আমি লিফটের সামনে থেকে বিরিয়ানির গন্ধ পাই। আমি বাইরে থেকে আসলাম, লিফট থেকে বেরোইছি, তখনই আমি গন্ধ পেয়ে যাই, আর বিরিয়ানির গন্ধটা পাইলেই মনে করেন আমি বুঝে গেছি যেটা আমার মা রাঁধছে। মানে কোনটা আমার মায়ের রান্না, তো এটা প্রত্যেকটা ছেলে জানে বা প্রত্যেকটা মেয়ে জানে, রাইট? তো আমি যখনই হচ্ছে কলিং বেল চাপ দিই, আমি ঘরে ঢুকি, ঘরে ঢুকে সবার আগে কই যাই বলেন তো? আগে রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে দেখি বিরিয়ানির রান্না কি শেষ নাকি অনগোয়িং অবস্থায় আছে। যদি শেষ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, বেশি খুশি হই। আর যদি একটু ওয়েট করতে হয়, তখন আম্মার পিছে পিছে ঘুরি, কেন জানেন? ওই যে 2-1 টুকরা মাংসের জন্য, মা একটা মাংস দেন, একটা মাংস দেন। ওকে, ব্যাপারটা এরকম। তো এই যে রান্নাঘরে বিরিয়ানি, আর আমি যে আমার স্টুডিও থেকে গন্ধটা পাচ্ছি, বা লিফটের সামনে থেকে আমি যখন গন্ধটা পাচ্ছি, এইটার নামই হচ্ছে ব্যাপন, সোজা হিসাব। আপনাকে বেশি কিছু বলতে হবে, পড়াবো না। এই বাংলা টাংলা সব ছেড়ে দেন, আপনি সব ভুলে যান। এই যে আমি আপনার মাত্র যেটা বলছি না, বিরিয়ানির গন্ধ, এটা হচ্ছে ব্যাপন, শেষ। তাহলে ব্যাপন মানে কি? ব্যাপন মানে বিরিয়ানির গন্ধ। ওকে, ওকে, এই কোনো বাংলা টাংলা পড়তে হবে না, ব্যাপন মানে বিরিয়ানির গন্ধ, শেষ। শেষ, পড়ালেখা শেষ। এবার আসেন একটু সাইন্টিফিক কথাবার্তায় আসি। ওকে, তো এই ব্যাপন নিয়ে যে কথাবার্তা, এই ব্যাপন নিয়ে কথাবার্তা বলে গেছে কোন বিজ্ঞানী?
বিজ্ঞানী গ্রাহাম। ওকে, তো এইটাকে বলা হয় গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র। এখন এইখানেই কথাবার্তাগুলো আছে, আমরা সাইন্টিফিক কথাবার্তায় ঢুকবো, ম্যাথে ঢুকবো, ঢোকার আগে আপনাকে প্রিপেয়ার আমি করে নিব, টেনশন নেই। ওকে ওকে, তাহলে সূত্রের বিবৃতিটা আপনি একটু পড়েন, না বুঝার দরকার নেই, বুঝাবে কে? আমি। কোন একটা জিনিস আপনি যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নেই, কে বুঝাবে? আমি বুঝাবো। জাস্ট আমাকে একটু টাইম দেন। আপনি তো মাত্র উঠছেন, আমিও তো মাত্র আপনাকে পড়ানো শুরু করছি, একটু টাইম দেন, এরপর আপনি আমার ফ্যান হয়ে যাবেন। আসেন, স্থির তাপমাত্রা ও চাপে। স্থির তাপমাত্রা ও চাপে বলতে কি বুঝাচ্ছি মনে করেন, ওই যে আমি, আপনি বিরিয়ানির গন্ধটাই মাথায় রাখেন। এখন আমি যে ঘরে ঢুকলাম, ঘরের টেম্পারেচার, আমার টেম্পারেচার, ঘর টেম্পারেচার সব তো সেম, রাইট? ওইভাবে চিন্তা করেন। প্রেশার, এই যে অ্যাটমসফেরিক প্রেশার পুরোটাই তো সেম, ঘরের ব্যাপার স্যাপারই তো, বিরিয়ানির গন্ধ, আর কোনো কথা নাই। তাহলে স্থির তাপমাত্রা ও চাপে মানে এখানে আমি কি বুঝাচ্ছি, এখানে কোনো টেম্পারেচারের চেঞ্জ হয় নাই, এখানে এক্সট্রা দুইজন দুইটা ফেসে নাই। মনে করেন আমি আছি সমুদ্রের তলে, আমার মা আছে ঘরে, এরকম কোনো ফেজে নাই, মানে আমার ভিতরে এক্সট্রা কোনো চাপ নাই, যা চাপ শুধু অ্যাটমসফেরিক প্রেশার মানে বায়ুমণ্ডলের চাপ। আমার মার বিরিয়ানির ভিতরেও বায়ুমণ্ডলীয় চাপ, আমার ভিতরে বায়ুমণ্ডলীয় চাপ, সব জায়গায় চাপ সেম, তাপমাত্রাও সেম। তাহলে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার, কোনো গ্যাসের ব্যাপনের হার, এই যে এবার আসেন, কোনো গ্যাসের ব্যাপনের হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে হার, হার মানে কি ভাই? হার মানে হচ্ছে টাইম, শেষ। হার মানে হচ্ছে টাইম দিয়ে ভাগ। এই কথাটা মাথায় রাখেন, এটা আপনারা ফিজিক্সে দেখতে পাবেন। হার মানে কি? হার মানে হচ্ছে টাইম দিয়ে ভাগ। এই একটা কথাই, যে এখন আমরা মানে আস্তে আস্তে সায়েন্সের ব্যাপারে ঢুকে যাচ্ছি, টাইম দিয়ে ভাগ। ঠিক আছে, মানে একক সময়ে, মানে কি 10 মিনিটে ও এত দূর যায়, তাহলে 1 মিনিটে কতটুক যায়, এটাই হচ্ছে হার। এইটাই হচ্ছে হার, ব্যাপারটা এরকম, বুঝছেন? তাহলে এই যে যাওয়ার হার, এটারে বলে বেগ। আবার বেগের হার, এটারে বলে ত্বরণ। আপনারা মজা পাবেন, সামনে ফিজিক্স বই এগুলো পড়বেন, 9-এ উঠে প্রথম প্রথম ভাল লাগবে। ওকে, সো হার মানে কি? টাইম দিয়ে ভাগ, সময় দিয়ে ভাগ। ওকে, তাহলে ব্যাপনের হার, গ্যাসের ব্যাপনের হার মানে এই যে গ্যাসটা ছড়ায়া পড়তেছে, এই যে গ্যাসের ছড়ায়া পড়ার হার। এখন চিন্তা করেন তো, গ্যাস যে ছড়ায়া পড়তেছে, গ্যাস কিসের ভিতর দিয়ে ছড়াচ্ছে? ভাইয়া বাতাসের ভিতর দিয়ে ছড়াচ্ছে। বাতাসের কি আছে ভাইয়া? আয়তন আছে। নির্দিষ্ট আয়তন তো নাই, বাট আয়তন তো আছে। আয়তন আছে কেমনে বুঝলাম? আরে ভাই, এই যে ঘর, খেয়াল করেন, এই যে ঘর, এই ঘরের ভিতরে কি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আছে, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা জিনিস আছে না? আপনার ঘরের কোণার দিকে তাকান, তিনটা জিনিস আছে না? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, আছে কিনা? আছে। আপনি গন্ধ তো পাচ্ছেন এই বরাবর, নাক বরাবর পাচ্ছেন। গন্ধ কি এই বরাবর আসছে, এই বরাবর আসছে, এই বরাবর আসছে, নাক বরাবর আসছে? সহজ করে বোঝানোর চেষ্টা করতেছে, নাক বরাবর আসছে। তার মানে আপনার গন্ধরা কোন জায়গায় ভাসতেছে? গন্ধরা ভাসতেছিল এই ঘরের মাঝখানে কোনো জায়গায়। মাঝখানে মানে 3D জিনিস, 3D জিনিস মানে আয়তন, শেষ। তাহলে গ্যাসটা কি আয়তন অনুযায়ী ছড়াচ্ছে, আয়তনের ভিতর দিয়ে ছড়াচ্ছে। তার মানে বুঝেন, গ্যাস, এই কয়েকটা কথা বুঝে আমি যতটুকু সম্ভব অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, মানে যেহেতু আপনারা আমার খুবই ছোট ভাই বোন। দেখেন, তাহলে গ্যাস ছড়াচ্ছে, ছড়ায়, 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 যে একটা সময় নিয়ে ছড়ায় না, একটা সময় নিয়ে ছড়ায়, মানে 5 মিনিটে ছড়াইলো, 2 মিনিটে ছড়াইলো, 1 মিনিটে ছড়াইলো। আর আয়তনের ভিতর দিয়ে ছড়ায়, রাইট? কিসের ভিতর দিয়ে ছড়ায়? আয়তনের ভিতর দিয়ে ছড়ায়। তাহলে গ্যাস ছড়ায়, একটু সময় নিয়ে ছড়ায়, একটু আয়তন নিয়ে ছড়ায়। একটু কি বুঝছেন? হ্যাঁ, একটু বুঝলে অনেক কিছু বুঝে গেছেন। এবার আসেন, এই উক্ত গ্যাসের ব্যাপনের হার, হার মানে কি? হার মানে হচ্ছে রেট। হার মানে হচ্ছে রেট, ইংলিশটা কি? এই আর মানে কি? আর মানে হচ্ছে রেট, RATE, হার। হারের ইংলিশটা কি? রেট। বুঝা গেছে? তাহলে কোন গ্যাসের ব্যাপনের হার মানে রেট, উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বর্গমূল মানে √ওভার, এটা আমরা জানি। ঘনত্ব, ঘনত্বের ব্যাপারটা কোন জায়গা থেকে আসতেছে? আপনারা এখনো ফিজিক্স পড়েন নাই। ঘনত্ব বলতে আমরা বোঝাই হচ্ছে গিয়ে আহ লাইক আয়তনের ভিতরে কতটুকু ভর, মানে ওই যে এই যে গ্যাসটা, এই যে গ্যাস, ঠিক আছে, এই যেই গ্যাসটার কথাই আমরা বলবো, কাউন্টে নিব, ওই গ্যাসটা কতটুকু, কতটুকু পরিমাণ গ্যাস ছড়াইলো কতটুকু আয়তনের ভিতরে। এই যে গ্যাসের যে একটা পরিমাণকে আমরা ডিনোট করতেছি, গ্যাস কতটুকু পরিমাণ ছড়াইলো কতটুকু আয়তনের ভিতরে, এটা বলতেই ঘনত্ব বোঝায়। বুঝা গেছে কেন? তাহলে কতটুকু গ্যাস ছড়াইছে কতটুকু আয়তনের ভিতরে, এটা বলতেই আপনি ঘনত্ব বুঝে নেন, সহজ ভাষায় বুঝেন। তাহলে ব্যাপনের হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক মানে কি দেখেন তো? ব্যস্তানুপাতিক মানে একজন উপরে থাকবে, আর ব্যস্তানুপাতিক মানে আরেকজন কই থাকবে? নিচে থাকবে, রাইট? তাহলে একজন উপরে আরেকজন নিচে। ঘনত্বরে আমরা বলি হচ্ছে ডি। ঘনত্বকে প্রকাশ করা হয় কি দিয়ে? ডি দিয়ে। কি দিয়ে? ডি। ডি এর ফুল মিনিং কি? ডেনসিটি। ডেনসিটি আপনারা ফিজিক্সে পড়বেন। ডি মানে কি? ডি মানে হচ্ছে ডেনসিটি। তাহলে হার ঘনত্বের বর্গমূলের, বর্গমূল মানে √ওভার,
বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, ব্যস্তানুপাতিক, দ্যাটস ইট। আপনি এতটুকু জেনে রাখেন, এতটুকু জানলে ভাইয়া মোর দেন এনাফ, এই কথাটা জানতে পারলে হয়ে গেছে, আর বেশি কিছু বলার দরকার নেই। তাহলে হার হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি বলেছি বলেন? হার হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝা গেছে? ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, আসেন এবার এই জায়গাটি নিয়ে আমরা অনেকগুলো একটু পড়ালেখা করব। আসেন মনোযোগ দিয়েন। তাহলে আর এর একটা সূত্র আমরা একটু বলে দিই। তাহলে দেখেন, হার, হার মানে কি? কতটুকু আয়তন গেছে কতটুকু সময়ের ভিতরে, এটা বলতে পারে কিনা, মানে টাইমের ভিতরে। তাহলে হার মানে হচ্ছে ভি বাই টি। হার মানে কি? হার মানে হচ্ছে ভি বাই টি। তাহলে হার হচ্ছে কতটুকু আয়তন গেছে সময়ের মধ্যে। ওকে, মানে 10 মিনিটে গেছে এত আয়তন, 1 মিনিটে গেছে কত, তাহলে এই যে আয়তন বাই সময়, না সময়, এটাই কি আমার একক আয়তন, রাইট? তার মানে হার, এই যে একক সময়ের ভিতর দিয়ে যতটুকু যায়, এটাই কি হবে আমার হার। বুঝা গেছে? তাহলে আর সমান সমান কি লিখতে পারি? ভি আর টি। লিখতে পারি কিনা? পারি। আবার মাত্র একটা জিনিস শিখলাম, কি শিখলাম? আর হচ্ছে কার ব্যস্তানুপাতিক? ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন আমরা অনেক ভারী ভারী কোনো কথা বলবো না, জাস্ট একটা কথা মাথায় রাখবেন, এখানে আরেকটা জিনিস অ্যাড করে নেন। এখন গ্যাস, মনে করেন একটা গ্যাসের নাম বললাম অক্সিজেন গ্যাস, মনে করেন বললাম হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এখন এই গ্যাসের কি একটা ভর আছে না? এই ভরটাকে আমরা বলি হচ্ছে মোলার ভর, বা আরো সুন্দর বাংলায় বললে হচ্ছে আণবিক ভর, মানে আপনার কাছে যেটা পরিচিত, ফ্যামিলিয়ার। তাহলে একটা গ্যাসের আণবিক ভর আছে না? ওকে, ফাইন। এখন গ্যাস কতটুকু ছড়াইছে এটা মেজার করার চেয়ে গ্যাসের আণবিক ভরটা আপনি কি জানতে পারবেন না? গ্যাসের নামটা শুনলে কি আমি গ্যাসের আণবিক ভর বের করতে পারবো না? পারবো। তার মানে কি এখানে আমার একটু নলেজের ব্যাপার স্যাপার থাকবে। ওকে, যে ভাই আমি গ্যাসের আণবিক ভরটা বের করতে পারবো। তাহলে দেখেন, গ্যাসের আণবিক ভর আমি জানবো আস্তে ধীরে। তাহলে ওই আণবিক ভর দিয়ে আমরা একটা সম্পর্ক রিলেট করব। এখন একটা জিনিস মাথায় রাখবেন, যার ভর যত বেশি হবে তার ঘনত্ব মোটামুটি তত বেশি হবে, এই কথাটা একটু বুঝে রাখেন। কারণ আমি, আমার ভর বেশি, তার মানে কি আমি বেশি জায়গা দখল করব। আমি, আমার ভর কম, তাই আমি কম জায়গা দখল করব। এরকম একটা কনসেপ্ট, এতটুকু আপনি জাস্ট মনে রাখেন। তাহলে আমার আস্তে ধীরে এখানে অনেকগুলো কথা আসবে। এখন আমি যদি আপনাকে এইভাবে বলতে চাই যে ভাইয়া এসটিপিতে সবগুলা গ্যাসের আয়তন, মোলার আয়তন হচ্ছে গিয়ে 22.4 লিটার, তার মানে এই জন্য আমি এখানে ভরটাকে কাউন্ট করতে পারি, কঠিন কথাতে যাচ্ছি না। ওকে, আপনি মাথায় রাখবেন ঘনত্বের সাথে ভরের সম্পর্কটা কি, যার ভর যত বেশি তার ঘনত্ব তত বেশি, এইভাবে চিন্তা করেন। তাহলে আমরা যেহেতু একটা গ্যাসের আণবিক ভরটা কাউন্টে আনতে পারি, তাহলে এখানে কি লিখতে পারি দেখেন তো, এই ডি এর জায়গায় কি আমরা আণবিক ভর লিখতে পারবো। তাহলে এম, বড় হাতের এম মানে কি বলেন তো? বড় হাতের এম মানে হচ্ছে আণবিক ভর। ওকে, বড় হাতের এম মানে কি আণবিক ভর। এই সম্পর্কটা থেকে আমরা অনেক কিছু করতে পারবো, এই একটা জায়গা থেকে আমরা অনেক কিছু করতে পারবো। আচ্ছা এবার চিন্তা করেন তো, এই যে আর যে সংখ্যাটা লেখা এই জায়গার ভিতরে, আর যে সংখ্যাটা লেখা, আর কি লব নাকি হর আমাকে বলেন তো? ম্যাথের ভাষা থেকে বলেন, ম্যাথের ভাষা থেকে বলেন। আর যে এখানে এক সিঙ্গেল আছে, আর কি লব নাকি হর? ভাইয়া লব। আর এর নিচে কিছু আছে নাই মানে কি ওয়ান, তাই না? ওকে, তাহলে এখন চিন্তা করেন আর এর সাথে টি এর সম্পর্ক কি? আর উপরে আছে, টি নিচে আছে, তার মানে আর এর সাথে টি এর সম্পর্ক কি বলেন তো? ব্যস্তানুপাতিক কিনা? এখানে কিন্তু কোনো রুট ওভার নাই। ওকে ওকে, এবার আর উপরে আছে, ভিও উপরে আছে, তার মানে আর এর সাথে ভি এর সম্পর্ক কি? সমানুপাতিক কিনা? ওকে, বলা যায় এতটুকু? হ্যাঁ ভাই বলা যায়, শেষ। তাহলে আর এর সাথে টি এর সম্পর্ক মানে টাইমের সম্পর্ক ব্যস্তানুপাতিক, আর আর এর সাথে ভি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এটা বলা যায় না? কেমনে বলতে পারলাম? কারণ ওই যে ভাই আর উপরে আছে, টি নিচে আছে, একজন উপরে একজন নিচে, সম্পর্ক কি উল্টা না? তার মানে ব্যস্তানুপাতিক। আর একজন উপরে একজন উপরে, তার মানে এদের সম্পর্ক কি সমানুপাতিক। ওকে, এবার একটা সুন্দর জিনিস সাইড নোট করেন ভাইয়া, সমানুপাতিক একটা সমানুপাতিক জিনিসকে যখন আপনি দুইটা জিনিসের সমানুপাতিক সম্পর্ক লিখবেন, তখন সবসময় ক্রমটা সেম থাকে। কিরকম এটা বুঝি নাই, বুঝাচ্ছি। মনে করেন আমি এ গ্যাসের জন্য, বা 1 নাম্বার গ্যাস, হ্যাঁ, গ্যাস ওয়ান, এটারে বললাম হচ্ছে গ্যাস ওয়ান, গ্যাস ওয়ানের জন্য আমি এই সম্পর্কটা লিখব, আর গ্যাস টু এর জন্য আমি এই সম্পর্কটা লিখব, এবং আমি চাইতেছি কি দুইজনের সম্পর্কের একটা অনুপাত লিখতে। তাহলে আমি গ্যাস ওয়ানের জন্য এই গ্যাসের ব্যাপনের হার কি হবে? আর1। গ্যাস টু এর জন্য ব্যাপনের অনুপাত কি হবে? আর2। এবার মাথায় রাখবেন সমানুপাতিক সম্পর্ক মানে
ক্রম দুই সাইডেই সেম থাকবে। সমানুপাতিক মানে ক্রম দুই সাইডে সেম। সমানুপাতিক মানে ক্রম সেম, যে দিক থেকেই আপনি তাকাবেন ক্রম সেম। সমানুপাতিক মানে কি? ক্রম সেম। এবার আসেন, তাহলে আমি এইভাবে লিখবো, দেখেন ভালো করে তাকান। R1 ডিভাইডেড বাই R2, তাহলে গ্যাস 1 এর ব্যাপনের হার আর গ্যাস 2 এর ব্যাপনের হারের অনুপাত নিব। আমি কি নিলাম? অনুপাত নিলাম। এরপরে আসেন, এবার আমি কি করব? সমানুপাতিক কে দেখেন তো, আর এর সাথে ভি কিরকম সম্পর্কে আছে? সমানুপাতিক। তাহলে R1 বাই R2 V1 বাই V2 লিখতে পারবো। আর এর সাথে টি এর সম্পর্ক মানে সময়ের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক নাকি সমানুপাতিক? ব্যস্তানুপাতিক। তাহলে আমরা সেম ভাবে লিখতে পারবো না, আমাদের উল্টায় দিতে হবে। তাহলে আর এর সাথে টি এর সম্পর্ক এখন উল্টায় যাবে। উল্টায় যাবে কেন? উল্টায় যাবে কারণ আর এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, একজন উপরে একজন নিচে। তাহলে R1 বাই R2 ইকুয়াল কি হবে? T1 বাই T2। না না না, এটা হবে T2 বাই T1। কেন? ব্যস্তানুপাতিক। আর আয়তন সেম, R1 বাই R2 V1 বাই V2। শেষ। ওকে, আসেন এরপর মনোযোগ দিয়ে, এবার রুট ওভার ডি। রুট ওভার ডি কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ভাই ব্যস্তানুপাতিক। তাহলে এখানে কি হবে? আর এর দিকে তাকান, এগুলোর দিকে তাকান না, মাস এগুলোর দিকে তাকান না, আর এর দিকে তাকান। রুট ওভার ডি এর সাথে আর এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে 1 2 হবে না, 1 2 হবে না, 2 1 হবে। কেন? কারণ এটা 1 2, এটা কি 1 আর 2 হবে? না, এটা 2 1 হবে। কেন? ব্যস্তানুপাতিক হইলে উল্টে যাবে। আণবিক ভরের সম্পর্ক সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ভাই ব্যস্তানুপাতিক। শেষ। এখন এর বাইরে আমরা আর কোনো কিছু করব না, এই জায়গার বাইরে আমরা আর কোনো কিছু করব না। বুঝা গেছে? এই জায়গার বাইরে আমরা আর কোনো কিচ্ছু করব না, কিচ্ছু না, সিম্পল একটা জিনিসও করব না। সব ম্যাথ হবে এই জায়গার ভিতরে, যে কোনো কঠিন ম্যাথ। আমি আপনাকে এই ক্লাসের লাস্টে, জানি না আজকে করাইতে পারবো কিনা, এই ক্লাসের লাস্টে অলিম্পিয়াডের ম্যাথ করাবো। ওকে, মানে দেখেন, আপনাকে বলবো এই জায়গায় ব্যাপনের ম্যাথ করো। ওকে, যদি আমি এটা করাই দিই তাহলে আমি আপনাকে বলবো এইটার ব্যাপনের ম্যাথ করো। কথা বুঝে গেছে? তার মানে জাস্ট একটা কনসেপ্ট, একটা কনসেপ্ট দিয়ে অনেক কিছু করা যাবে। আসেন 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 আসেন। আরেকটা জিনিস, টেম্পারেচারের সাথে ব্যাপনের সম্পর্ক। টেম্পারেচার, তাপ দিলে আয়তন বাড়ে নাকি কমে? ভাই তাপ দিলে আয়তন বাড়ে। আয়তনের সাথে আরো সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে আয়তন বাড়লে হারও বাড়বে, তাহলে তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে। এটা একটু মাথায় রাখেন। ওকে, তাপমাত্রা বাড়াইলে ব্যাপনের হারও বৃদ্ধি পায়, এটা একটু মাথায় রেখেন। তাহলে এখান থেকে আমরা সুন্দর এমসিকিউ করতে পারবো। তাপমাত্রা বাড়াইলে যেহেতু ভি বাড়ে, তাই ভি বাড়াইলে, ভি যদি বাড়ে মানে আয়তন যদি বাড়ে তাহলে হারও বাড়বে। দেখেন তাহলে আমাদের সূত্র থেকে আমরা বইয়ের কোনো লাইনই পড়ি নাই এখনো, খেয়াল করছেন? বইয়ের কোনো লাইনই পড়ি নাই যে ভাইয়া উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা, এগুলো পরে বোঝানো যাবে, এগুলো নিয়ে পেরেশানি নাই। আমি যেখানে আছি এখানে আপনার পেরেশানি নাই। আমার কথা হচ্ছে গিয়ে অল্প টাইমে কিভাবে একটা জিনিসকে অনেক বেশি সুন্দর করে পড়া যায়। ওকে, আসেন আমরা সাবধানে সামনের দিকে আগাই। তাহলে দেখেন, আমরা এই যে জায়গার বাংলা কথাগুলো আছে ভাইয়া, বাংলা কথাগুলো পরে পড়বো। হ্যাঁ, বাংলা কথাগুলো পরে পড়বো, আগে আমরা ম্যাথের টার্মগুলো একটু দেখি। দেখেন তো এই জায়গার সবকিছু আমরা করছি কিনা অলরেডি? হ্যাঁ ভাই, এই জায়গার সবকিছু আমরা করে ফেলছি। এই জায়গায় সবকিছু কি করছি? হ্যাঁ ভাই করছি। ওকে, ডান এতটুকু। হ্যাঁ, এবার এই জায়গায় একটা সুন্দর জিনিস আছে, আর মানে ভি বাই টি। ভি এর জায়গায় আবার এ ইন্টু এল লেখা। এ ইন্টু এল মানে কি? আয়তন মানে কি ভাই? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল, রাইট? এটা তো আমরা জানি ছোটবেলা থেকে। আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলকে আমরা বলি ক্ষেত্রফল, মানে এ এরিয়া ইন্টু লেন্থ মানে উচ্চতা। তাহলে আয়তনকে এরিয়া ইন্টু লেন্থ বাই টি লেখা যায়, যায় কি না? এটি মানে কিন্তু সময়। তাহলে এইটাও কিন্তু আপনি দাগায় রাখতে পারেন। এবার চুপচাপ আমাকে একটু সময় দেন, আমি একটু আপনার কথা বলে নিই। আসেন আপনাকে রেডি করব। রেডি করব কিভাবে আমি দেখাই। এই যে দেখেন, আমরা যে পেইড ব্যাচে কি করব, শুধু ব্যাপনের হার থেকে কতগুলো প্রশ্ন করাবো দেখাই। এই যে দেখেন, এই যে ব্যাপনের হার, এই যে দেখেন ব্যাপন, এই ব্যাপন থেকে 17 নম্বর এমসিকিউ থেকে একদম 43 নিঃসরণ ব্যাপনের এই টপিক 46 পর্যন্ত, মানে 17 থেকে 46 পর্যন্ত আমি আপনাকে এমসিকিউ করাবো। বাট পরে, এখন খেয়াল করেন এই জায়গাটা দিকে একটু ভালো করে তাকান, ইম্পর্টেন্ট জিনিস।
সেটা হচ্ছে ম্যাথের জন্য দরকারি কিছু পারমাণবিক ভর, এগুলাকে মুখস্থ করব না আমরা। কি করব না বলেন তো? এগুলাকে আমরা একদমই মুখস্থ করব না, এটা বাদ দিয়ে দেন, এটা আপনার লাগবে না, এগুলা এইচএসসির লাগবে, সো এগুলো আপনার দরকার নাই এখন। ওকে, কোনগুলো দরকার নাই বলেন তো? আমি সাজেস্ট করব অবশ্যই 30 পর্যন্ত মনে রাখার। 30 পর্যন্ত যদি না পারেন, আস্তে ধীরে পারবেন, এখনই পারার দরকার নেই। ভাই জীবনটা অনেক ছোট, এটারে নিয়ে খেলাধুলা করেন না, বুঝছেন? এটারে নিয়ে খেলা করেন না, জীবনটা ছোট, এটা নিয়ে খেলা করেন না। যখন পড়বেন তখন পড়বেন, এখন আপাতত দরকার আছে এত কিছুর, এত গ্যাঞ্জামেরই দরকার নাই এখন, কেমন? এখন এত গ্যাঞ্জামেরই দরকার নাই। ওকে, 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক ভর আমি আপনার থেকে আশা করব, এক্সপেক্ট করব মুখস্থ করবেন, বাট এখনই না। যেমন এই মুখস্থ করার টেকনিক কি ভাই, অনেকে আপনাকে টেকনিক দিবে যে এই নাইট্রোজেন তো 7 নাম্বার, তাহলে 7 × 2 = 14, কার্বন তো 6 নাম্বার, তাহলে 6 × 2 = 12, অক্সিজেন তো 8 নাম্বার, 8 × 2 = 16, সোডিয়াম তো 11 নাম্বার, 11 × 2 = 22। না না, এটা 22 হবে না, সোডিয়ামটা একটু মনে রাখো, 22-এর জায়গায় 23 হবে। ওকে, এভাবে মুখস্থ করার দরকার নেই। আপনি কি করবেন আমি বলি, আপনি যখন একটা ম্যাথ করবেন, ম্যাথ করলে মনে করেন আমি ম্যাথের ভিতরে কি আছে, লেটস সে কার্বন ডাই অক্সাইড আছে, তখন এই কার্বন ডাই অক্সাইড তো আমি পারি না, কার্বনের ভর কত আমি জানি না। ওকে, কার্বনের ভর কত আমি জানি না, তখন আমি কি করব, কার্বনের ভরটা একটু পেজ থেকে দেখে নিব। ওকে ভাইয়া, দেখলাম কার্বনের ভর কত, 12। এই যে আমি একবার যে কার্বনেরটা উল্টায় 12 পড়লাম, অক্সিজেনের ভর কত আমি জানি না, তাহলে অক্সিজেনের ভর কত, আমি আবার পেজ উল্টায় দেখলাম 16। তাহলে এই যে আপনি যখন এই জিনিসটা অ্যাপ্লাই করলেন, তখন কিন্তু আপনার জিনিসটা ভিতরে ঢুকে যাবে। 12 আর 16, অক্সিজেন কয়টা আছে, 2টা আছে, তাই 16 × 2 = 32, আর 12 আর 32 যোগ করলে কত হবে, 44 বা 44। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইডের ভর যে 44, এটা যে আপনি নিজে থেকে বের করলেন, মুখস্থ করে না, দেখে বই খুললেন, পাতা খুললেন বা আমার নোটটা খুললেন, এটা দেখে যে এটা বের করছেন, এইটা আপনার মাথায় থাকবে। তো আমি যদি মুখস্থ করি কার্বন 12, অক্সিজেন 16, এইভাবে না করে আমরা যৌগ ওয়াইজ যদি আগাই, এইভাবে করি, তাহলে দেখবেন একটা টাইমে আপনার এই জিনিসটা মুখস্থ হয়ে গেছে। বুঝা গেছে? ওকে, তাহলে আসেন 30 পর্যন্ত আপনি মুখস্থ করবেন, চেষ্টা করবেন, না পারলে কোনো সমস্যা নেই, আস্তে ধীরে হবে, আপনি মাত্র পড়ালেখা স্টার্ট করছেন, এখনই তার হলো দরকার নেই। আমরা ম্যাথগুলা কিভাবে করব ওই জিনিসটা একটু দেখাই। না 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 না, ওকে, আসেন ভালো করে তাকান, প্রশ্নটা দেখেন। নিচের কোনটির ব্যাপনের হার বেশি, নিচের কোনটির ব্যাপনের হার বেশি, নিচের কোনটির ব্যাপনের হার বেশি। তাহলে আমরা কি শিখবো, যখন আমাদের যৌগ দিয়ে দিবে, দেখেন স্টেপ বাই স্টেপ এক একটা দেখেন, বিভিন্ন যৌগ দিয়ে দিবে, তখন ব্যাপনের হার বের করতে বললে কি বলবো, আমরা কি করব, এখানে কোনো সময় দিছে না, ঘনত্ব দিছে না, আয়তন দিছে না, দিছে দেয় নাই, তো এখন আমরা কি করব, এখন আমরা আণবিক ভর দিয়ে কাজ করব। তাহলে কি লিখবো, যার এম বেশি তার হার কম। ওই যে এম এর সাথে আর এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তার মানে আমি বলতে পারি না যার ভাইয়া এম কম তার আর কি হবে, বেশি হবে। মানে ভর যার কম হবে তার হার কি হবে, বেশি হবে। বলতে পারি কি না? এখানে আপনার কাছে কি চাইছে, হার কম নাকি বেশি? ভাইয়া হার বেশি চাইছে, হার কি জিজ্ঞাসা করছে, বেশি জিজ্ঞাসা করছে। তাহলে এইবার আসেন আমরা একটু বের করি, আস্তে ধীরে বের করি। তাহলে আসেন, পানি, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, একটু উল্টান, নিজে করেন, উল্টান, আছে 2টা, তাহলে 2 + 16, তাহলে কত হবে, 18 হবে। কার্বন ডাইঅক্সাইড মাত্র করছি 44। তারপরে অ্যামোনিয়া কত, দেখেন অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেন হচ্ছে কত, নাইট্রোজেন হচ্ছে 7 × 2 = 14, আর হাইড্রোজেন হচ্ছে 1 × 3, তাহলে 17। মিথেন হচ্ছে, কার্বন হচ্ছে 6 × 2 = 12, 12, হাইড্রোজেন 4টা 16। ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখেন এখানে কার ভর কম, যার ভর কম তার হার বেশি। তাহলে কার ভর কম, ভর হচ্ছে মিথেনের কম। CH4 মানে মিথেন, না জানলে আস্তে ধীরে জানবেন, নাম তো শুনছেন মিথেন, মিথেন মানে CH4। ওকে, আসেন তাহলে একটা টাইপ গেল, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। আরেকটা টাইপের প্রশ্ন এটা, তাহলে একটা টাইপ আমি দেখাই দিলাম যে যৌগ দিয়ে দিবে, এটার টাইপের নাম লিখে রাখেন, যে ভাইয়া যৌগ দিয়া বলবে হার কত, এই জায়গায় বলবে কি, কার ব্যাপনের হার সমান, কাদের ব্যাপনের হার সমান, কাদের ব্যাপনের হার সমান, কাদের ব্যাপনের হার সমান। এটা হচ্ছে আরেকটা টাইপ। তাহলে ব্যাপনের হার সমান বললে কি দেখবো, যাদের এম সমান, যাদের কি সমান, যাদের
এম সমান, যাদের এম সমান তাদের আর সমান, রাইট? তাদের কি সমান হবে? তাদের আর সমান। যাদের এম সমান তাদের আর সমান। বুঝছি। তাহলে আসেন আমরা এই জায়গা থেকে এখন বের করার চেষ্টা করব কাদের আসলে এম সমান। তাহলে কার্বন ডাইঅক্সাইড কত? 44, আমরা অলরেডি পেরে গেছি। এখানে কার্বন কয়টা? কার্বন হচ্ছে 2টা, তাহলে কার্বন 12 দুগুণা 24, আর হাইড্রোজেন আছে 4টা, তাহলে 4 একে 4, তাহলে 24 আর 4 কত? 28, তাহলে এটা বাদ হবে না। এবার নাইট্রোজেন, নাইট্রোজেন হলো 7 দুগুণা 14, নাইট্রোজেন 2 14 দুগুণা 28 প্লাস 16, 28 এর 16 কত? 44। কার্বন ডাই অক্সাইড কত? আল্লাহ, এই মিলে গেছে। এগুলো আর চেক করলাম না, আপনি করেন এবার, তাই না? তাহলে দেখেন যাদের এম সমান তাদের হার সমান, হয়েছে কিনা? বুঝছি, বুঝছি, ওকে। এবার আসেন, নিচের কোন ক্ষেত্রে ব্যাপনের হার সমান হবে? আরেকটা দিয়ে দিছে, এখন চিন্তা করেন, দেখেন কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড মানে হচ্ছে কার্বন মনো মানে এক, কার্বন মনোক্সাইড, কারণ কার্বন মনোক্সাইডের ভর কত এটা কি আমি জানি? বের করে আসেন না। কার্বন কত বলুন তো? কার্বন হচ্ছে 12, অক্সিজেন কত? 8 দুগুণা 16, তাহলে 16 আর 12 কত বলুন তো? 16 আর 12 হচ্ছে 28। এবার এবার আসেন নিয়ন। ও মা, নিয়নের ভর তো ভাই আমিও জানি না রে, নিয়নের ভর তো আমিও জানি না। আসেন আমরা একটু বই খুলি বা গুগল, এই যে দেখেন না, নিয়নের ভর আমি জানি না। এখন আমি দেখি এখানে কি নিয়নের ভর আছে? নিয়নের ভর কত আমি জানি না। খেয়াল করে একটা জিনিস শিখতে হয় কিভাবে। নিয়নের ভর, ভাই এখানে তো নিয়নের ভর দেওয়া নাই। তাহলে একটা কাজ করেন নাম ভাই, আপনি একটা কাজ করেন, আপনি একটা কাজ করেন, লেটস সে আপনি গুগল স্যারকে জিজ্ঞাসা করেন। ওকে, ওকে, নিয়ন মোলার মাস, এই যে নিয়ন মোলার মাস 20.1797, মানে 20। মানে আমি তো আপনারা বলতে পারতাম ভাই নিয়ন হচ্ছে 10 নাম্বার, 10 দুগুণা 20, এগুলো করেন না, ইউজ করেন। মানে আপনার কি কোনো কারণে মনে হচ্ছে আমি নিয়নের ভর জানতাম না? বাই দ্য ওয়ে, আচ্ছা যাই হোক, আমি নিয়নের ভর জানতাম, ওইটা কথা না। কথা হচ্ছে আপনাকে কি সোর্সিংটা শিখতে হবে। নিয়ন 10, 10 দুগুণা 20 এইভাবে পড়েন না। আপনি নিয়নটা বাইর করেন, কোনো যে গুগলে সার্চ দেন, এটা আপনার ভিতরে থাকবে, বা বইটা থেকে খুঁজে বাইর করেন, এটা আপনার ভিতরে থাকবে, এটা কইরেন, তাহলে বেটার হবে। আপনার শিখতে ভালো, আপনার জন্য শিখা বেটার হবে। আসুন মনোযোগ দিন, হ্যাঁ। তাহলে বুঝেন, তাহলে নিয়ন, নিয়নের ভর কত? নিয়নের ভর হচ্ছে ভাইয়া 20। এখন আপনারা বলছে ব্যাপন বেশি হবে, সর্বাধিক হবে মানে কি? অধিক হবে, বেশি হবে। নিচের কোন ক্ষেত্রে ব্যাপন সর্বাধিক হবে? মানে অধিক হবে, বেশি হবে। ব্যাপন বেশি হবে, বেশি হয় কাদের? ব্যাপন বেশি হয় কাদের? আর বেশি হবে কাদের বলেন তো? যাদের এম কম, যাদের আণবিক ভর কি হবে? কম হবে। ব্যাপন হার বেশি হবে কাদের? যাদের এম কম, মানে আণবিক ভর যাদের কম। তাহলে এখন আণবিক ভর কার কম? 28-এর নাকি 20-এর? 20-এর আণবিক ভর কম। তাহলে নিয়ন হচ্ছে অ্যান্সার, নিয়ন। ও মারে ভাই, নিয়ন তো দুই জায়গাতে আছে, নিয়ন তো দুই জায়গাতে আছে। এখন 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিয়ন নাকি 35 ডিগ্রি সেন্টিগ্রেডের নিয়ন, এটা কি? ওই যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে আয়তন বাড়ে, আয়তন বাড়লে হারও বাড়ে, তার মানে যার টেম্পারেচার বেশি তার হার বেশি। আমি প্রত্যেকটা প্রশ্নের ভিতরে আপনার জানার জন্য জিনিস রাখছি, খেয়াল করেন। আমি একই জিনিস কিন্তু করাচ্ছি না, 3টা প্রশ্ন 3 ধাঁচের, একই জিনিস দিয়ে হয়েছে, বাট 3টা জিনিস থেকে আপনি প্রত্যেকটা প্রশ্ন থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন আশা করি। আসেন, এটা একটা সুন্দর প্রশ্ন, একটা এমসিকিউ। এখন আমরা ডিরেক্টলি অনুপাতের ম্যাথে ঢুকে যাই। আসেন মনোযোগ দিন। হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কোনো একটি গ্যাসের ব্যাপনের হারের 6 গুণ। অজানা গ্যাসের আণবিক ভর কত? আমি জানি না, আমার জানার দরকার নেই। তাহলে প্রশ্নটা হচ্ছে গ্যাসের, প্রথমত হচ্ছে হারের, হারের প্রশ্ন দিছে, আর আর কি চাইছে? আণবিক ভর চাইছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন আপনি আসলে এখন কি ব্যবহার করবেন, আসলে আণবিক ভর দিয়ে কাজটা করবেন। তাহলে দেখেন এখানে, এখানে গ্যাস কয়টা আছে? 2টা। একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, বলে দিছে, বাহ। আরেকটা হচ্ছে অজানা গ্যাস, অজানা গ্যাসটাকে আমি জানি জানি না। তাহলে একটাকে বলে দিছে হাইড্রোজেন গ্যাস আর H2, আরেকটা বলে দিছে অজানা গ্যাস মানে আর ইউ, ইউ মানে কি? আননোন, আমরা এইভাবে ধরলাম, বা হোয়াটএভার, হোয়াটএভার। তাহলে আর টু ধরলাম, আর হাইড্রোজেন গ্যাস বলে দিছে,
তাহলে এটারে হাইড্রোজেন গ্যাসই ধরলাম, ও R1 আর কি, হ্যাঁ আর ওয়ান মানেই আর H2। ওকে ওকে, তাহলে এখন আমরা সূত্রটা আগে সাজাই, দেখেন R1 R2 √M2/M1, এটাই তো সূত্র ছিল না, এটাই তো সূত্র ছিল। এম কি ওই যে উপরে 2 হবে, উল্টায় যাবে না, উল্টায় যাবে, ব্যস্তানুপাতিক। ওকে, এখন চিন্তা করেন এইভাবে চিন্তা করেন, আপনি বোঝার দরকার নেই। দেখেন তো, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, পুত্রের বয়সের 6 গুণ। তাহলে আপনি কি লেখেন বলেন তো, পিতার বয়স ইকুয়াল পুত্রের বয়স ইন্টু 6, এভাবে লেখেন কিনা? তাহলে এবার আসেন, হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার মানে R(H2) কোন একটি গ্যাসের মানে আননোন গ্যাস R2 এর ব্যাপনের হারের 6 গুণ। তার মানে ব্যাপনের হার কার? অজানা গ্যাসের, মানে R2 এর কয় গুণ? 6 গুণ। বুঝে গেছে? তাহলে আমি এই জায়গা থেকে লিখতে পারি কিনা দেখেন তো, R(H2) ডিভাইডেড বাই R2 ইকুয়াল 6, এই কথাটা লিখতে পারি কিনা? হ্যাঁ ভাইয়া 6 লিখতে পারি। তাহলে আমরা দেখেন তো R1/R2 এর জায়গায় কত লিখতে পারি? 6 লিখতে পারি না? পারি। এবার আসেন উঠোবার ভাই, M2 এর ভ্যালু তো আমি জানি না, কেন জানবো না? কারণ R2 কে কি চিনি, গ্যাসটার নাম জানি, তাহলে আণবিক ভর কেমনে জানবো? এটাই তো বের করতে বলছে বেটা, M2 তো বের করতে বলছে। আর √M1 কি এক নাম্বার গ্যাস কোনটা? হাইড্রোজেন গ্যাস। তাহলে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত? হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর ভাইয়া জানি না, হাইড্রোজেন হলো 1, হাইড্রোজেন গ্যাস মানে H2 মানে 1 × 2 2, তাহলে এটা হচ্ছে √2। এখান থেকে M2 বের করবেন। আসলে আমরা হাতে হাতে করি, তাহলে রুটে যদি সরাইতে যান তাহলে আমার স্কোয়ার বানাইতে হবে, তাহলে 36, 6 স্কোয়ার মানে 36, তাহলে M2 ইকুয়াল কত হবে? 36 দুগুণা 72, অ্যান্সার 72। শেষ হয়েছে, ডান। আরেকটা সুন্দর প্রশ্ন করি, সেম টাইপের প্রশ্ন বাট সুন্দর প্রশ্ন। একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপনের হার অ্যামোনিয়ার 2√2 গুণ হলে গ্যাসটি শনাক্ত করো। এটা আপনার কাজ, এটা আপনি করবেন, আমি করব না। একটা অজ্ঞাত গ্যাসের ব্যাপনের হার মানে এখন অজ্ঞাত গ্যাসের R1 বের করতে দিছে, লেটস সে R2 বের করতে দিছে। এবার অ্যামোনিয়া হচ্ছে আমার R1, লেটস সে R1 এর 2√2 গুণ। ওকে, তাহলে দেখেন একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপনের হার R2 আমারে বের করতে দিছে, লেটস সে R1 মানে অ্যামোনিয়া দিয়ে দিছে, অ্যামোনিয়ার 2√2 গুণ হলে, তাহলে অ্যামোনিয়ার 2√2 গুণ হলে। ওকে, এক সেকেন্ড, হ্যাঁ ক্লাসে 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 আসি। ওকে, তাহলে দেখেন এই R1 এর 2√2 গুণ হলে গ্যাসটি শনাক্ত করো। এখন আপনি কি নিয়ে কাজ করবেন? কোন সূত্র নিয়ে কাজ করবেন? এই সূত্র নিয়ে কাজ করবেন। কি বের করবেন? আপনি যদি অ্যামোনিয়াকে R1 ধরেন তাহলে M1 দেওয়া আছে, R2 আপনি এই সম্পর্ক থেকে দিবেন, আর M2 আপনি বের করবেন। এটি হচ্ছে আপনার কাজ। M2 এখন গ্যাসটি শনাক্ত করবো কেমনে? মনে করেন M2 44, তখন আপনি বুঝবেন গ্যাসটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। মনে করেন M2 এর ভ্যালু দেওয়া আছে 16, তখন আপনি বলবেন 16 কার জানি ভর? মিথেনের ভর। জিনিসটা হচ্ছে এরকম। এবার বলেন আপনি কি মজা পাইছেন নাকি পান নাই? ওকে ওকে, দেখেন একটু ভালো করে। ওকে, বুঝছি নাকি বুঝি নাই? ডান। তাহলে এইটা হচ্ছে ওই প্রশ্নটা। এখন এইটা কিন্তু আপনি বের করবেন, আমি কিন্তু বের করিনি, এটা আপনার করতে হবে, আপনার নিজে পারতে হবে, চেষ্টা করতে হবে। নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 2844 বলে দিছে ওরা। কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের হার দিয়ে দিছে 33 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। 5 সেকেন্ডে কি পরিমাণ নাইট্রোজেন গ্যাস বের হয়ে যাবে? 5 সেকেন্ডে কি পরিমাণ নাইট্রোজেন গ্যাস বের হয়ে যাবে? ভালো প্রশ্ন, ভালো করে বুঝেন একটু। সরি, কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার দিয়ে দিছে 5 সেকেন্ডে কি পরিমাণ
নাইট্রোজেন গ্যাস বের হয়ে যাবে। একটু ভালো করে প্রশ্নটা পড়েন। তাহলে এটা কিন্তু হার জিজ্ঞাসা করছে, কি পরিমাণ বের হয়ে যাবে, ওই যে 5 সেকেন্ডে সময়ে কি পরিমাণ বের হয়। ফাইন, বাদ দেন, ওইটা বুঝলা যান, প্রশ্ন কি চেয়েছি বুঝলা যান। কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের হার দেওয়া আছে, আপনি কি নাইট্রোজেনের ব্যাপনের হার বের করতে পারবেন? উত্তর হচ্ছে পারবো। তাহলে আসেন ট্রাই করি। তাহলে আর অফ, আমরা একটু অন্য কালার ইউজ করি, লেটস সি। আর অফ নাইট্রোজেন আর আর অফ কার্বন ডাই অক্সাইড। আণবিক ভর অফ কার্বন ডাই অক্সাইড লিখতে পারি, আণবিক ভর অফ নাইট্রোজেন লিখতে পারি। পারি নাকি পারি না? পারি। এবার আসেন, এবার আর অফ এন টু কে আমরা রাখলাম। ভালো করে তাকায়েন, ব্যাপন হার 33 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। পার সেকেন্ডে মানে 1 সেকেন্ডে এত, তাই এটাই তো হার, তাই না? হার মানে কি 1 সেকেন্ডে। তাহলে আর অফ এন টু আমি বের করবো, কার্বন ডাই অক্সাইড এটা দিয়ে দিছে কত, 33। এই যে এটা এই সাইডে চলে যাবে না, আমি একটু ভেঙে ভেঙে করি, সরি। এবার আসেন, আর অফ সিও টু কত বলো, আর অফ সিও টু কত? আর অফ সিও টু 33 দিয়ে দিছে, হার দিয়ে দিছে। কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত একটু আগে শিখাইছি, কার্বন ডাই অক্সাইড 44, আর শিখাবো না। নাইট্রোজেন আণবিক ভর কত? নাইট্রোজেন হচ্ছে 7 × 14, একটা নাইট্রোজেন 7 × 14, তাহলে 14 × 28। এখান থেকে আসবে কার, আমরা একটু করে ফেলি, 33 ইন্টু √44 ডিভাইডেড বাই √28। হারের একক কি হবে? আয়তন ডিভাইডেড বাই সময়। আয়তন ডিভাইডেড বাই সময়, আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব পার সময়, মানে ডিভাইডেড বাই সময়। আয়তন ডিভাইডেড বাই সময়, আর অলরেডি একবার দিয়ে দিছে, তাই মানে আমরা এটা বলতে পারি। ওকে, তাহলে নাইট্রোজেনের হার জিজ্ঞাসা করছে। ডান হয়ে গেছে ম্যাথ? না হয় নাই। দেখেন তো, হার মানে হচ্ছে 1 সেকেন্ডে কতটুক আয়তন গেছে। হার মানে কি একক সময়ে, হার মানে একক সময়ে, সময় দিয়ে ভাগ, তাই না? বাট ওরা আপনার কাছে কি চাইছে, কি 5 সেকেন্ডে কতটুক গেছে। তার মানে আমি বলতে পারি 5 সেকেন্ডে যায় 5 ইন্টু, তাহলে 5 সেকেন্ডে যাবে এত সেন্টিমিটার কিউব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আপনি কি বুঝছেন নাকি বুঝেন নাই? আমার মনে হয় বোঝা যাবে। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা অলরেডি ব্যাপনের কয়টা ম্যাথ করলাম? আমি করাই দিছি কয়টা, 1 2 3 4 5, 5টা করাইছি। এখন এই ম্যাথটা ভাইয়া, এই ম্যাথটা দিয়ে পরের ক্লাসটা স্টার্ট করব। ওকে, এই ম্যাথটা দিয়ে ভাইয়া পরের ক্লাসে স্টার্ট করব। এই ম্যাথটাই আসলে মূল ম্যাথ, যেটা সৃজনশীলে আসে, এটাই সৃজনশীলে আসবে। আমার রিকোয়েস্ট থাকবে, আপনার এতটুকু করলে আপনি বুঝে যাবেন যে আমি কেমন পড়াই, বা আপনি পড়া আমার বুঝেন কিনা। এই অংশটুকু করলেই এই সিকিউটা করব। এরপরে আমরা কোনটা করব বলেন তো? এই যে এই অলিম্পিয়াডের ম্যাথটা করব, তারপরে এই যে এই ম্যাথটা করব। তাহলে মানে দুনিয়ার কেউ, আল্লাহর অশেষ রহমতে, মানে আপনাকে কেউ এই যে ব্যাপন রিলেটেড ম্যাথে আটকাইতে পারবে না। বুঝা গেছে? সো ভাইয়া, একটু ঢাকার বাইরে যাচ্ছি, ঢাকার বাইরে থেকে এসে আপনাদের এই পোর্শনটুকু আবার পড়াবো। ওকে, সো ব্যাপনের হার, এই জিনিসটাই আমরা আসলে মূলত পড়তেছি। সো ব্যাপনের হার, যতটুকু পড়াইলাম এতটুকু আপনি পুরোপুরি বুঝছেন কিনা, প্র্যাকটিসটা সুন্দর মতো হয়েছে কিনা ভাইকে জানায়েন, কেমন? তো আজকে এতটুকুই থাকুক ভাইয়া, আপনাদেরকে অন্য আরেক দিন ফ্রিতে পড়াবো এই ব্যাপনের অংশটুকু, আমি শেষ করাই দিব। ওকে, আর দেখা হচ্ছে বেসিক টু প্রো 3.0 তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।